ওয়েলকাম ব্যাক টু মজলিসি আড্ডার ঠিক। এই প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসেছে কর্নেল নীলাদ্রি সরকার। সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্টি এই গোয়েন্দা চরিত্র বাঙালির কাছে অতি পরিচিত। আজকের গল্প টাক এবং ছড়ির রহস্য। কর্নেলের প্রথম লেখা বিশেষত বড়দের জন্যই ছিল, পরে লেখক ছোটদের জন্যও এটিকে নিয়ে আসেন। আজকের গল্প টাক এবং ছড়ি রহস্যতে প্রধান চরিত্রে আছে জয়ন্ত, মুরারিমোহন ধারা এবং কর্নেল। গল্প পাঠে সায়ক, কর্নেলের চরিত্রে নীলাঞ্জন, গল্পের সূত্রধার আমি পূজা। গল্পটা একটু ছোট হলেও আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুরু হচ্ছে টাক এবং ছড়ির রহস্য। সেদিন সকালে আমার প্রাজ্ঞ বন্ধু স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকারের ডেরায় ঢুকে আমি অবাক। একটি ছোট্ট ডিমালো আয়না মুখের ওপরে তুলে উনি নিজের বিশাল টাকটি খুঁটিয়ে দেখছেন। বললেন, এসো ডার্লিং, তোমার কথাই ভাবছিলুম। টাকের সঙ্গে আমার কি সম্পর্ক আছে? কর্নেল আয়নাটি টেবিলে রেখে একটু হাসলেন। কারণ একটি বিজ্ঞাপন, যেটি তোমাদেরই দৈনিক সত্যসেবক পত্রিকায় সম্প্রতি বেরিয়েছে, পড়ে দেখতে পারো। উনি একটা বিজ্ঞাপনের কাটিং এগিয়ে দিলেন। পড়ে দেখি বেশ মজার একটা পদ্য। ট্রাই ইয়োর লাক, টাক টাক টাক, যদি থাকে দাঁড়ি, সুফল তাড়াতাড়ি। ইন্দ্রদ্বার দৈব চিকিৎসালয়, 111/1 পি খাদু মিস্ত্রি লেন, কলকাতা 13। বিদ্রোহ, আগে টাক পরীক্ষা করিয়া তবে ভর্তি, 24 ঘন্টা সময় লাগিবে, দরাদরি নিষিদ্ধ। বললুম, ইন্দ্রদ্বারটা বোঝা যাচ্ছে না তো। ইন্দ্র মানে কালো চুল, তাই আয়ুর্বেদ শাস্ত্রে টাক পড়াকে ইন্দ্রলুপ্ত বলা হয়। কিন্তু টাক নিয়ে আপনি চিন্তিত কেন? এতদিন তো টাককে জ্ঞানী ও দার্শনিকদের লক্ষণ বলে খুব গালভরা বুলিয়া উড়েছেন, আজ আবার কাক। কর্নেল বিমর্ষ মুখে বললেন, কাকের অত্যাচারে জয়ন্ত, টাকের সঙ্গে কাকেরও গুরু সম্পর্ক আছে। ষষ্ঠীচরণ ট্রেতে কফি আনছিল। কথাটা শুনে গম্ভীর মুখে বলল, বাবু, এতবার করে মনে পড়িয়ে দিই, ছাদে যাওয়ার সময় ক্যাপ পরে যান। বাবু মশাই তবু কথাই কানে করবেন না। কোন দেখি কাকের দোষটা কি? কর্নেল চোখ কটমটিয়ে তাকালে ষষ্ঠী ট্রে রেখে কেটে পড়ল। ব্যাপারটা বুঝতে পারলুম, ছাদের বাগানে গিয়ে আবার কাকের ঠুক্কর খেয়েছেন। তবে বাগানে না বলে জঙ্গল বলাই ভালো। যত রাজ্যের বিদঘুটে গড়নের ক্যাকটাস, উদ্ভুটে সব অর্কিড আর দুর্লভ প্রজাতির ঝোপঝাড়। পাশের বাড়ির গা ঘেঁষে ওঠা বুড়ো নিম গাছটা সম্ভবত কলকাতার কাকেদের রাজধানী। তাড়ানোর জন্য একবার পটকা ছুঁড়ে নাকি মামলা বাঁধার উপক্রম হয়েছিল। কফিতে চুমুক দিয়ে বললাম, ষষ্ঠী ঠিকই তো বলেছে, আপনার টাককে কাকেরা পাকার বেলটেল ভাবে। অবশ্য বেল পাকলে কাকের কি বলে একটা কথা চালু আছে। কর্নেল কফির সঙ্গে চুরুটো টানেন, জেলে নিয়ে ধোঁয়ার ভেতরে বললেন, বেল কেন, তালের সঙ্গেও কাকের সম্পর্ক জুড়ে দিয়ে একটা কথা চালু আছে। ঝটপট বললাম, জানি জানি, কাকতালীয় যোগ। কাক এসে তাল গাছে বসলো, সেই মুহূর্তে একটা পাকা ডাল খসে পড়লো। নিছক আকস্মিক যোগাযোগ। লোক যদি ভাবে কাকের সঙ্গে তাল পড়ার সম্পর্ক আছে, তাহলে সেটা বোকামি। ডার্লিং, প্রাচীন ন্যায়শাস্ত্রে কাকতালীয় ন্যায় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা আছে। কর্নেল সায় দেবার ভঙ্গিতে বললেন, যাই হোক, বিজ্ঞাপনটা দেখা অবধি মন ঠিক করতে পারছি না। কি করি তুমিই বলো। যদি থাকে দাড়ি, সুফল তাড়াতাড়ি। আপনার দাড়ি আছে, অতএব ট্রাই ইয়োর লাক। তাহলে চলো, কফিটা শেষ করে এখনই বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়া আর গেল না, কারণ কলিং বেল বাজলো এবং আমি উঠে দরজা খুলতেই
এক ভদ্রলোক আমাকে প্রায় ধাক্কা দিয়ে ঢুকে ধপাস করে সোফায় বসে পড়লেন। তারপর দু হাতে মাথার কালো কোকড়ানো একরাশ চুল আঁকড়ে ধরে আর্তনাদের সুরে বলে উঠলেন, কর্নেল হাঁ, আমিও হাঁ। তবে এটুকু বুঝলাম, এই হলো কাকতালীয় যোগ। একেবারে হাতে নাতে আর কি। গরম কফি খাইয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে ভদ্রলোককে শান্ত সুস্থ করা গেল। তার নাম মুরারি মোহন ধারা। 60-এর ওধারে বয়স, ঢ্যাঙা রোগা গরম, বেজায় লম্বা নাক, মুখে গোঁফদাড়ি নেই, তবে মাথার চুল দেখার মতো, উজ্জ্বল কালো মাঝখানে সিঁথি, পরনে ধুতি ও তাঁতের ছাই রঙা পাঞ্জাবি, পায়ে যেমন তেমন একটা চটি, আর হাতে একটা ছড়ি। ছড়িটি কিন্তু বেশ সুন্দর। মুরারিবাবু যা বললেন তা সংক্ষেপে এই। দৈনিক সত্যসেবক পত্রিকায় এই বিজ্ঞাপন দেখে গতকাল ইন্দ্রদ্বার দৈব চিকিৎসালয়ে যান। একটা ঘিঞ্জি গলির ভেতর জরাজীর্ণ বাড়ি, কোনো ব্যবসায়ীর গুদামঘর বলেই মনে হয়েছে। দোতলায় অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া ঘরের মাথায় নতুন সাইনবোর্ড ছিল। বেটে হোঁতকা মোটা গোলগাল চেহারা ডাক্তারবাবুটি অবশ্য খুবই অমায়িক। উঁচু বেডে শুয়ে মুরারিবাবু টাক পরীক্ষা করে বললেন, ঠিকই আছে, চলবে, তবে দাড়ি কামাতে হবে। মুরারিবাবুর তাতে আপত্তি ছিল না। ডাক্তারবাবু নিজেই যত্ন করে দাড়ি গোঁফ কামিয়ে দেন। তারপর বললেন, চোখটা বুঝুন তো। মুরারিবাবু চোখ বোঝেন। এরপর কি হয়েছে তার জানা নেই। একসময় চোখ খুলে দেখেন ঘরে আলো জ্বলছে, কেউ কোথাও নেই। উঠে বসেই সব মনে পড়ে। মাথায় হাত দিয়ে টের পান টাক নেই, সারা মাথা চুলে ভর্তি। খুশি হয়ে ডাক্তারবাবুকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে অবাক হন। ঘোরানো কাঠের সিঁড়ি বেয়ে নেমে আসেন অগত্যা। এই হলো রহস্যের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কিন্তু মারাত্মক। মুরারিবাবু কলকাতায় সবে এসেছেন। রেলে চাকরি করতেন। পাটনায় থাকার সময় রিটায়ার করেছেন। কাগজে বিজ্ঞাপন দেখে কলকাতায় লেক প্লেসে বহু টাকা সেলামি দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করেছিলেন। 3-5 আগে সেখানে জিনিসপত্র নিয়ে উঠেছেন। একা মানুষ, স্বাবলম্বী, সপাক খান। গতকাল সন্ধ্যায় মাথায় চুল গজানোর পর নিজের ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখেন অন্য কে একজন ঢুকে বসে আছে। কতকটা তার মতোই চেহারা আর গড়ন, মাথায় টাক, মুখে দাঁড়িয়েও আছে। মুরারিবাবুকে দেখে সে বলে, কাকে চাই? মুরারিবাবু ভড়কে যান। তারপর হইচই বাঁধান। অন্যান্য ফ্ল্যাটের লোকেরা এসে পড়ে। তারা এক বাক্যে রায় দেয় এই কালো চুলের মুরারিবাবুকে তারা চেনেন না। এমনকি ওপরতলা থেকে বাড়ির মালিক এসে পর্যন্ত শাসিয়ে বলেন পুলিশ ডাকা হবে। বেগতিক দেখে মুরারিবাবু চলে আসেন। রাত্রিটা হোটেলে কাটিয়ে এখন কর্নেলের শরণাপন্ন হয়েছেন। থানায় যাননি, কারণ তিনি এখন কিভাবে প্রমাণ করবেন যে তিনি আসল মুরারি মোহন ধারা? কলকাতায় তার আত্মীয় স্বজন দূরের কথা, চেনা লোকও নেই। থাকলেও কালো কোঁকড়া চুল গজিয়ে তার চেহারাকে একেবারে বদলে দিয়েছে। যে আরও একটু রহস্য আছে। কর্নেলের কাছে আসার পথে ইন্দ্রদ্বার দৈব চিকিৎসালয়ে গিয়েছিলেন। তা পুনরুদ্ধার করার চেষ্টায় তো বটেই, কিন্তু গিয়ে দেখেন ঘরে তালা, সাইনবোর্ড নেই। খোঁজ করলে কেউ কিছু বলতে পারল না। কর্নেলের কীর্তিকাহিনী মুরারিবাবু খবরের কাগজে পড়েছেন। দৈনিক সত্যসেবক পত্রিকা থেকে তার ঠিকানা জোগাড় করেছেন। এই দুর্বিপাক থেকে তিনি ছাড়া আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না বলে তার বিশ্বাস। ঘটনাটা শোনার পর গোয়েন্দা প্রবর মন্তব্য করলেন, টাকের আমি, টাকে তুমি, টাক দিয়ে যায় চেনা। গোঁপ গোঁপ, সুকুমার রায়ের গোঁপ চুরি পদ্যের আছে। কর্নেল হাসলেন। যাই হোক,
এক্ষেত্রে টাক চুরি গিয়েই সমস্যা বেঁধেছে। বলে মুরারিবাবুর দিকে তাকালেন। মুরারিবাবু, সেলফ আইডেন্টিটি ব্যাপারটা সত্যিই গুরুতর। আমি যে আমি, আপনি মুরারিবাবুই যে মুরারিবাবু, কোনো কোনো সময় প্রমাণ করা কঠিন হয়। তবে এজন্য আদালত আছে। মুরারিবাবু করুণ স্বরে বললেন, আচ্ছা, আদালতে তো যেতেই হবে। রেলের কর্তারা এবং আমার কলিগরা আছেন, নানা জায়গায় আমার আত্মীয় স্বজন আছেন। টেলিগ্রাম ট্রাঙ্কল করে সবাইকে ডাকবো, ব্যারিস্টারের কাছে যাব, সবই করব। কিন্তু সে তো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ইতিমধ্যে যে সর্বনাশ হবার তা তো হতে চলেছে। আমার স্পষ্ট বুঝতে পারছি, বিজ্ঞাপন দিয়ে চক্রান্ত করে কেউ বা কারা আমার ফ্ল্যাটে ঢুকতে চেয়েছিল এবং ঢুকে পড়েছে। কেন এ চক্রান্ত, কেন আমার ফ্ল্যাটে ঢুকেছে, সেটা নিয়েই আপাতত দুর্ভাবনা। কেন? কর্নেল সোজা হয়ে বসলেন। রহস্যের গন্ধটা এবার ঝাঁঝালো তো বটেই। মুরারিবাবু চাপা স্বরে বললেন, হিরে, একটা দুটো নয়, তিনটে হিরে। দাম এ বাজারে কমপক্ষে 1.5 লক্ষ টাকা। কর্নেল নড়ে বসলেন। কোথায় রেখেছেন হিরেগুলো? মুরারিবাবু তার কালো রঙের ছড়িটা দেখিয়ে বললেন, অবিকল এইরকম একটা ছড়ির ভেতরে মাথাটায় প্যাঁচ আছে, সেজন্য ছড়িটা সব সময় হাতে রাখতো। কাল বিজ্ঞাপনটা দেখেই তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে ছড়িটা নিতে ভুলে গিয়েছিল, বুঝলেন না? তারপরে অব্দি কলিগরা তো বটেই, যে দেখতো ঠাট্টা তামাশা করতো। বিদ্যুতের টাক কিনা, আপনার টাক অবশ্য মানানসই তো। এই ছড়িটা নতুন কিনেছেন আসার পথে? হ্যাঁ, ঠিক ধরেছে, নিউ মার্কেটের ওখান থেকে কিনে আনলো। মুরারিবাবু ছড়িটা এগিয়ে দিলেন। তারপর ফিস ফিস করে বললেন, ওরা হিরেগুলো খুঁজে হন্যে হচ্ছে, পাবে না। তবে বলা যায় না কিছু, যদি 2 বার ছড়িটার বাট খুলে ফেলে তার আগেই দয়া করে আমাকে সাহায্য করুন। আপনারা হাতে ধরে বলছি কর্নেল স্যার, আপনি সব পারেন। কোনো ছুতো করে এই ছড়ি হাতে আমার ফ্ল্যাটে গিয়ে আপনি আগে ঢুকুন, আলাপ জুড়ে দিন। তারপর আপনার এই অ্যাসিস্ট্যান্ট ভদ্রলোক গিয়ে কলিং বেল টিপবে। কর্নেল একটু হেসে বললেন, জয়ন্ত আমার অ্যাসিস্ট্যান্ট নয়, খবরের কাগজের রিপোর্টার। মুরারিবাবু সঙ্গে সঙ্গে আমাকে নমস্কার করে বললেন, তাই বলুন, কাগজে কর্নেলের কীর্তিকলাপ তো আপনি লেখেন। দারুণ আপনার লেখার হাত বসাই। এই তাহলে তো আরো চান্স, রিপোর্টার যেতেই পারে ওখানে, কারণ একটা বিচিত্র ঘটনা ঘটেছে। কে প্রকৃত মুরারি মোহন ধারা, এই নিয়ে অন্তর্দন্ত করা খুবই স্বাভাবিক। এই কর্নেল স্যার, যাওয়ার মিনিট কতক পরে জয়ন্তবাবু যাবেন, যার মুরারির তত্ত্ব করবে দরজায় দাঁড়িয়ে। সেই ফাঁকে কর্নেল স্যার দেয়ালের ব্রাকেটে ঝোলানো ছড়িটা হাতিয়ে এই ছড়িটা রাখবেন, ব্যাটা টেরই পাবে না। বাকিটা সহজ। ছড়িটা কর্নেল নিলেন। তারপর কুণ্ঠিতভাবে বললেন, মানে যদি কিছু মনে না করেন, আপনার চুল গজানোটা একটু দেখতে চাই। মুরারিবাবু মাথা বাড়িয়ে বললেন, এবার দেখবেন, দেখুন, মিরাকল বলা যাক। সত্যি মিরাকল। ভেবেছিলুম আঠা দিয়ে পরচুলা পড়িয়েছে নাকি, তা নয়, প্রকৃতই চুল। ঠিক আছে, আপনি সন্ধ্যা 6টা নাগাদ আসুন। মুরারিবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। একটু পরে কর্নেল বললেন, তুমি সম্ভবত কিছু জিজ্ঞেস করার জন্য উসকুস করছিলে ডার্লিং। উত্তেজনা নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে গেল। বললুম, আচ্ছা কর্নেল, ছড়ি বদলানোটা রিস্কি হবে না যদি দৈবাত? কথা কেড়ে কর্নেল বললেন, রিস্ক না নিলে রহস্য ভেদ করা তো সম্ভব হয় না ডার্লিং। তা কখন বেরোবেন ভাবছেন? কর্নেল চোখ বুঝে তুলতে তুলতে এবং
অভ্যাসে সাদা দাঁড়িতে হাত বুলোতে বুলোতে বললেন, যাবার সময় তোমার আপিস হয়ে তোমাকে ডেকে নেবক্ষণ। দৈনিক সত্যসেবক পত্রিকার আপিসে অস্থির হয়ে অপেক্ষা করছি। কর্নেলের পাত্তা নেই। দুটোয় ফোন করলাম। ষষ্ঠী বলল, হ্যালো, কে কইছেন? আরে বাবা মশাই তো লাঞ্চ খেয়েই বেরিয়েছেন। 3টে বাজলো, 4টে বাজলো, 5টায় উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়ার আগে আবার ফোন করলাম। ষষ্ঠী ফোন ধরে বলল, হ্যালো, হ্যাঁ, আগে বাবা মশাই এইমাত্র ফিরেছেন, ছাদে গেছেন, কে পড়েই গেছেন। বুঝলেন না কাকুজে দাদা বাবু, কাক কাক। রাগে অভিমানে ফোনটা রেখে ভাবলুম, এর অর্থ কি? আমাকে নিয়ে বেরোনোর কথা, অথচ একা বেরিয়েছিলেন। হলোটা কি? যখন কর্নেলের 3 তলার অ্যাপার্টমেন্টে পৌঁছলাম তখন প্রায় 5টা বাজে। রাস্তায় যা জ্যাম। শটান ছাদে ওর প্লান্ট ওয়ার্ল্ডে চলে গেলুম। দেখলাম একটা বিদঘুটে ক্যাকটাসের দিকে ঝুঁকে আছেন প্রকৃতিবিদ। মাথায় সত্যি কেপ। কাছে গিয়ে বললুম, আশ্চর্য মানুষ আপনি। কর্নেল উঠে দাঁড়ালেন, মুচকি হেসে বললেন, আমার চেয়েও আশ্চর্য মানুষ বিস্তর আছে ডার্লিং। চলো নিচে যাই, মুরারি বাবুর আসার সময় হয়েছে। আপনি গিয়েছিলেন ওর ফ্ল্যাটে? কি দেখলেন? ছড়িটা বদলাতে পারলেন? ইয়েস, আসলে জয়ন্ত টাক ও দাড়ির সঙ্গে টাক ও দাড়ির বন্ধুত্ব খুব ঝটপট গড়ে ওঠে, এটা আমি বরাবর দেখে আসছি। নিজের ড্রয়িং রুমে ঢুকে কর্নেল বাথরুমে গেলেন গার্ডেনিং এর জোব্বা বদলে হাত ধুতে। শুনলুম গলা চড়িয়ে ষষ্ঠীকে কড়া কফির হুকুম জারি করছেন। এই সময় কলিং বেল বাজল। দরজা খুলে দিলুম। হন্তদন্ত ঢুকে পড়লেন মুরারি মোহন ধারা। দম আটকানো গলায় বললেন, গিয়েছিলেন, কাজ হয়েছে তো? কর্নেল পর্দা তুলে বললেন, বসুন, আসছি। আমার ঠাকুরদার কেনা হিরে জয়ন্ত বাবু, এক সাহেব দেউলিয়া হয়ে গিয়েছিলেন মাইনিং বিজনেসে। ঠাকুরদাকে মাত্র 1,500-এ বেচেছিল। তার সেসব কথা বলে বলবো ক্ষণ। বলুন, খবর কি? আমার হাত ধুকপুক করছে খালি। বুকে হাত দিলেন মুরারি বাবু। কর্নেল সেই রকম একটা ছড়ি হাতে নিয়ে ফিরে এলেন। মুরারিবাবু খপ করে সেটা প্রায় কেড়ে নিয়ে বাঁটে প্যাঁচ খোঁড়াতে শুরু করলেন। খিক খিক করে হেসে বললেন, জ্যাম হয়ে গেছে প্যাচ, বউগাল খোলা হয়নি কি না? কর্নেল চোখ বুজে দুলতে দুলতে বললেন, আগে একটু কফি খান পাচু বাবু, তারপর কথা হবে। মুরারিবাবু চমকে উঠলেন। পাঁচু বাবু, ও কি বলছেন কর্নেল স্যার? আমার নাম? কর্নেল চোখ বুজেই বললেন, প্যাচ খুলবে না পাচু বাবু, কারণ ওটা আপনার কেনা সেই ছড়িটাই। মুরারিবাবু কিংবা পাঁচুবাবু উঠে দাঁড়িয়ে বললেন, কি অদ্ভুত রসিকতা! রসিকতা আপনারও কম নয় পাচু বাবু। কর্নেল চোখ খুলে ঠিক করে হাসলেন। আপনি আমার হাত দিয়ে আপনার মনি মুরারি বাবুর হিরে চুরি করতে চেয়েছিলেন। একেই গ্রাম্য প্রবাদে বলে অন্যের হাতে হুকো খাওয়া। মুরারিবাবু কিংবা পাঁচুবাবু
দরজার দিকে এগিয়ে যেতেই পাশের ঘরের অন্য দরজার পর্দা তুলে এক ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক বেরোলেন। ঢেঙা, মাথায় টাক, মুখে দাড়ি। তিনি তবে রে বেটা পেঁচো, বলে গর্জন করে ঝাঁপ দিলেন এবং পাঁচুবাবুর পাঞ্জাবির কলার খামচে ধরলেন। তারপর একই দরজা দিয়ে বেরিয়ে এলেন এক পুলিশ অফিসার এবং দুজন সিপাহী। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে গেল। আমি তো হাঁ। তক্ষুনি দলটা বেরিয়ে গেলে ঘুরে কর্নেলের দিকে তাকালাম। এ কি স্বপ্ন না সত্যি? কর্নেল চোখ বুজে দুলতে দুলতে বললেন, ডার্লিং, একেই বলে পরের হাতে হুকো খাওয়া। মাঝখান থেকে পাঁচু বাবুর বিজ্ঞাপন খরচটা গচ্ছা গেল। লম্বা চওড়া একটা গুল গল্প কাজে আসলো না। ডার্লিং, তোমার অবশ্য একটা বড় লাভ হলো। বড় বাজারে শিশি বোতলের কারবারি মুরারিমোহন ধারার কর্মচারী পাঁচু বা পঞ্চানন্দকে নিয়ে কাগজে দারুণ খবর হবে। শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা টাক এবং ছড়ি রহস্য। গল্প পাঠে এবং জয়ন্তর চরিত্রে সায়ক, কর্নেলের চরিত্রে নীলাঞ্জন, নকল মুরারিমোহন ধারা অর্থাৎ পাঁচুবাবুর চরিত্রে সায়ন, ষষ্ঠীচরণের চরিত্রে দীপশঙ্কর, গল্পের সূত্রধার আমি পূজা। ব্যাকগ্রাউন্ড মিউজিক, এসএফএক্স এবং পোস্টার ডিজাইন করেছে ভঞ্জ জাত। সোশ্যাল মিডিয়া প্রমোশনে মিখলা, অডিও অ্যাডাপ্টেশন, এডিটিং এবং পরিচালনায় সায়ক। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর আমাদের সাপোর্ট করতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলের ডেইলি আপডেটস পেতে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। তাহলে আজ আসি, দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন আরও একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।